প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা, যেটা 17 নভেম্বর 2023 কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে, সেটার প্রশ্ন সমাধানটি আমরা দেখে নেব। কোশ্চেন পেপার, প্রশ্ন 1, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম। 2, সিআরপিসি এর 144 ধারার ক্ষমতা বলে আদেশ প্রদান করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট। 3, একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকার অর্থদণ্ড দিতে পারে? 5,000 টাকার অর্থদণ্ড দিতে পারে। 4, সিপিসি এর কোন সিপিসি অনুসারে লোকাল ইনকোয়ারি করতে পারেন কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তাকে আদালতে অনাবশ্যক বিলম্ব ছাড়া হাজির করতে হবে। 6, সিআরপিসি এর কোন ধারায় আমল অযোগ্য মামলার কথা উল্লেখ আছে? 155 জিডির বিষয়ে বলা হচ্ছে। অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলার প্রত্যাহার করলে আসামিকে খালাস দিতে হবে। অভিযোগ গঠনের পর, অর্থাৎ চার্জ গঠনের পর, তাই খালাস, আগে হলো অব্যাহতি হতো। আদালত কর্তৃক গঠিত অভিযোগ আদালতের ভাষায় লিখিত হবে অথবা ইংরেজি ভাষায়। কোনো মামলা আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পন্ন হলে তা আসামির খালাস বলে বিবেচিত হবে। 10, ফৌজদারি আপিলে কোনটি আপিল আদালতের ক্ষমতা নয়? সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণ ছাড়া আপিল নিষ্পত্তিকরণ, বৈচারিক অনুসন্ধান, দণ্ড বৃদ্ধিকরণ এগুলো সবই করেন। 11, আসামি দোষ স্বীকার করলে তার শাস্তি হবে আদালতের বিবেচনা মতো, অর্থাৎ আদালত ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে করবেন। পেনাল কোডের কোন ধারায় অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে? 323 ধারার বিচার, বাদ বাকিগুলো হবে না। এটা 260 ধারায় আছে সিআরপিসির। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না? তাকে সাফাই সাক্ষ্য বিষয়ে জিজ্ঞাসা করা হয় না। সিআরপিসি এর 145 ধারা অনুসারে কার্যধারার প্রতিপক্ষ মারা গেলে মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে যদি সে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়। 16, সিআরপিসি এর কোন ধারা ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করবেন? 65 ধারা অনুসারে। পরোয়ানায় লিখিত নির্দেশে কোন বিষয়টির উল্লেখ থাকবে না? অপরাধের শাস্তির পরিমাণ। প্রত্যেকটি দায়রা বিভাগে কত শ্রেণীর দায়রা জজ থাকবেন? 3 শ্রেণীর দায়রা জজ থাকবেন। 19, সরকার বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দিতে পারেন? 7 বছর। ম্যাজিস্ট্রেটগণের নিকট প্রদত্ত নিম্নের কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? নারাজি দরখাস্ত। 190 ধারায় আছে। এবার এভিডেন্স অ্যাক্ট থেকে, এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন বিষয়ে আদালত শ্যাল প্রিজুম, অর্থাৎ অবশ্যই অনুমান করবে। 22, এভিডেন্স অ্যাক্টের 28 ধারা 28 অনুযায়ী প্রতিশ্রুতি, ভীতি ও প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইন অনুসারে স্বীকৃতি হলো স্বীকৃত বিষয় সম্পর্কে চূড়ান্ত প্রমাণ নয়। এটা কেস ল থেকে এসেছে। সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্ট। দ্য এভিডেন্স অ্যাক্ট এর ধারা 59 অনুযায়ী দেশ ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে, দলিলের বিষয়বস্তু ব্যতীত।
26 এভিডেন্স অ্যাক্ট এর কোন ধারায় সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে? 120। নবম যে অধ্যায়, এখানে 118 থেকে 134 পর্যন্ত সব কিছুই সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র 120 ধারাটাই আছে, বাদ বাকি ধারা যেহেতু এই অধ্যায়ের বাইরে, তাই এগুলো হবে না। 27 এভিডেন্স অ্যাক্ট অনুসারে কোনটি ইলেকট্রনিক্স রেকর্ড নয়? 3 ধারা থেকে আসছে। এই 3টা ইলেকট্রনিক রেকর্ড শুধুমাত্র ক ডিএনএ ডাটা, এটা ফরেন্সিক এভিডেন্স, এটা ইলেকট্রনিক রেকর্ড নয়। এভিডেন্স অ্যাক্টের কোন ধারা মতে বিচারক নিজ গোচরে আসা কোনো বিষয়ে ঊর্ধ্বতন আদালতের আদেশ ব্যতীত উত্তর দিতে বাধ্য নয়, অর্থাৎ সাক্ষ্য প্রদানে বাধ্য নন? 121। নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স, সাক্ষ্য আইন এর এই বিধান প্রযোজ্য সকল বৈচারিক কার্যধারায়। এটাও কেস ল থেকে এসেছে। এটা 167 ধারার বিষয়, সর্বশেষ ধারা সাক্ষ্য আইনের। এটা কেস লতে আছে, কেস ল থেকে হুবহু দেওয়া হয়েছে। 2টা কেস ল থেকে প্রশ্ন এসেছে এবার। সাক্ষ্য আইন এর ধারা 145 অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো এর বৈপরীত্য প্রমাণ করা। সাক্ষীকে বিরক্তি, তাহলে খ হবে বৈপরীত্য প্রমাণ। সাক্ষীকে বিরক্তি উদ্বেগকারী প্রশ্ন করা হতে কে নিষেধ করতে পারে? আদালত। প্লে অফ অ্যালিবাই প্রমাণের দায়িত্ব আসামি বলছে আমি ওখানে ছিলাম না, সেটা আসামির প্রমাণের দায়িত্ব। ফিডিং দ্য গ্র্যান্ড বাই স্টপেল, এটা আছে সাক্ষ্য আইনের 115 ধারায়। নিজ সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এই নীতির ব্যতিক্রম 154 ধারায়, অর্থাৎ বৈরী সাক্ষী নিজ সাক্ষীকে নিজে জেরা করতে হবে, আর জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। সাক্ষ্য আইনের ধারা 63 অনুযায়ী কোনটি সেকেন্ডারি এভিডেন্স নয়? মূল দলিলের প্রত্যায়িত ফটোকপি, এটা প্রাথমিক সাক্ষ্য হবে, বাদ বাকি সবগুলোই 63 ধারা অনুসারে গৌণ সাক্ষী বা মাধ্যমিক সাক্ষ্য। 36 এনরোলমেন্ট কমিটি এর চেয়ারম্যান মনোনয়ন করবেন কে? চেয়ারম্যানকে প্রধান বিচারপতি। 11B-তে আছে অনুচ্ছেদ। কোন আইনজীবী সরকারি পদে থাকাকালে কোনো কাজ করলে অবসর গ্রহণের পর একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারেন না? এটি কার প্রতি একজন আইনজীবীর আচরণ হওয়া উচিত? এটা হবে ঘ জনগণ। একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব কি? ন্যায় বিচার নিশ্চিতকরণ। একজন আইনজীবী কোনো মামলা তার মক্কেলের জন্য আনুষ্ঠানিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষী হলে তিনি মামলাটির বিচার কার্য অন্য আইনজীবীর নিকট ছেড়ে দেবেন। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর কোন অনুচ্ছেদটি লিঙ্গ বৈষম্য বিরোধী? 28। কোন মামলায় আইনজীবীর খরচা আদায় বাবদ মামলার তামাদির মেয়াদ কত? 3 বছর। ভুলের কারণে প্রতিকার লাভের মামলায় তামাদির মেয়াদ 3 বছর। 14 বছর বয়সী এক্স 2014 সালে চুক্তি বলবৎকরণের মামলা করার অধিকার লাভ করে। এক্স এর মামলা করার তামাদির উত্তীর্ণ হবে 1 বছর পরেই 2019, অর্থাৎ 6 ধারা এবং 113 অনুচ্ছেদ 2টা একসাথে পড়তে হবে। 113-তে চুক্তি প্রবলের মামলার মেয়াদ 1 বছর এবং 14 বছর থেকে 18 বছরে উপনীত হতে এই এক্সেরও কিন্তু আবার 4 বছর সময় লাগবে। এই সময়টা 18 সালে সে যেহেতু সাবালক হচ্ছে, তারপরে সে সাবালক হওয়ার পর তার জন্য তামাদের মেয়াদ শুরু হবে, এটা 6 ধারায় বলা হচ্ছে। আর ম্যাক্সিমাম সে 3 বছর পাচ্ছে না, কারণ এই চুক্তি প্রবলের যে মামলা করার তামাদের মেয়াদই 1 বছর, তাই তাকে 19 সালের মধ্যে মামলা করতে হবে। 18 সালের পর মাত্র 1 বছর সময় পাওয়া যাবে। ম্যালিসিয়াস প্রসিকিউশন এর কারণে ক্ষতি সাধনের মামলার তামাদের মেয়াদ কত? 1 বছর। না চালানো হেতু খারিজ হওয়া আপিল পুনরায় গ্রহণের নিমিত্ত দরখাস্ত আনয়নের তামাদের মেয়াদ কত? 30 দিন। প্রতারণামূলক ডিক্রি রদরহিতের জন্য আনিত মামলার তামাদি কত? 3 বছর। সত্য ঘোষণা সংক্রান্ত মামলা দায়েরের নিমিত্তে তামাদির মেয়াদ কত? 3 বছর। লিমিটেশন অ্যাক্ট এর বৈধ অপারগতা সংক্রান্ত বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? অগ্রকয় 8 ধারায় আছে। দলিল বাতিলের মামলায় তামাদি লিমিটেশন অ্যাক্ট এর প্রথম তফসিলের কোন অনুচ্ছেদে বর্ণিত? 91।
লিমিটেশন অ্যাক্টের কোন ধারায় দলিলে বর্ণিত সময়ের হিসাব করার বিধান রয়েছে? 25। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার বিধান আছে সিপিসির অর্ডার 1 বিধি 8-এ। আরজি সংশোধনের দরখাস্ত নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন 115 ধারা। ডিক্রিতে বাদীর জমির মোট পরিমাণ ভুল লেখা আছে, তাহলে সিপিসির 152 ধারা অনুসারে ডিক্রি সংশোধন করা যাবে। 54। সিপিসি অনুযায়ী ইস্যু কত ধরনের হয়? ইস্যু বা বিচার্য বিষয় 2 প্রকার। সিপিসি এর 24 ধারা অনুযায়ী জেলা জজ কর্তৃক মামলা বদলির ক্ষেত্রে নোটিশ ও শুনানি কোনোটি আবশ্যক নয়, অর্থাৎ নোটিশ এবং শুনানি ছাড়াও নিজে থেকেই মামলাটা বদলি করে দিতে পারবেন। নোটিশ দেওয়াই যায়, আবার শুনানি করাও যায়, কিন্তু সেটা আবশ্যক নয়, কম্পালসারি নয়। দেওয়া যাবে, কিন্তু নোটিশ না দিয়েও শুনানি না করেও বদলি করা যাবে। তাই ঘটাই হচ্ছে সঠিক উত্তর। এখানে বেশ কিছু কনফিউশন আছে, 24 ধারাটা ভালোভাবে বুঝবেন, পড়বেন, তাহলে বুঝতে পারবেন। প্রয়োজনে ইংলিশ পার্টটা দেখবেন। 56। সিপিসি এর অর্ডার 7 রুল 9(1)(a) অনুসরণ না করে মোকদ্দমা দায়ের করলে কোন বিধান অনুসারে বিবাদীর প্রতিকার আছে? এটা 7 রুল 11 হতে পারে, এটাতে আমার একটু সংশয় আছে, আমি শিওর না, তবে আমার ধারণা গ হবে। কোনটি মিন প্রফিট এর সাথে সম্পর্কিত নয়? মামলার খরচ। বাদবাকিগুলো মিন প্রফিটের যে সংজ্ঞা আছে ধারা 2-এর 12 উপধারায়, সবগুলোতে স্থাবর সম্পত্তি, সুদসহ মুনাফা, বেআইনি দখলদার সব কিছু আছে, মামলার খরচের বিষয়ে বলা নাই, তাহলে গ উত্তর হবে। কোনো ব্যক্তি আদালতের সমনে নির্দেশ সত্ত্বেও দলিল দাখিল না করলে দেওয়ানি আদালত সিপিসি এর কোন ধারার বিধান বা অধীনে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবেন? 32 ধারায় সমন অমান্যের দণ্ডের কথা বলা আছে, উত্তর হবে 32। দেওয়ানি মোকদ্দমায় উভয় পক্ষের মুলতবির দরখাস্তের প্রেক্ষিতে ধার্যকৃত খরচার টাকা পাবে রাষ্ট্র। বাদী বিবাদী উভয়ে যদি মুলতবি চাই, আদেশ 17 বিধি 1-এ আছে, এটা রাষ্ট্র পাবে, রাষ্ট্রের কোষাগারে চলে যাবে। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা আমলে নেওয়ার বিধান সিপিসি এর কোন ধারায় আছে? 9 ধারায়। আদালত বিচার্য বিষয় সংশোধন করতে পারে ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়। ডিক্রি প্রদান, অনেকে যে যিনি প্রশ্নটা পাঠিয়েছেন তিনি রায় ঘোষণার কথা লিখেছেন, আসলে না, রায় ঘোষণার পরও আরজি সংশোধন করা যাবে, বিচার্য বিষয় সংশোধন করা যাবে ডিক্রি প্রদানের পূর্ব পর্যন্ত, রায়ের পরেও করা যাবে। সিপিসি অনুযায়ী একজন কতবার সরাসরি একতরফা ডিক্রি বাতিলের প্রতিকার পেতে পারে? একবারই পারবে, এটা 17-র 1-এ আছে, এটা 9-এর 13-এ বিধিতে আছে। ইস্যু গঠনের 10 দিনের মধ্যে প্রশ্নাবলীর মাধ্যমে আবিষ্কারের দরখাস্ত প্রদান করতে হবে। দেওয়ানি আদালত কোন ক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে? তামাদির বাধা অতিক্রম করতে। প্রয়োগ করতে পারে না, তাহলে তামাদির বাধা অতিক্রম করতে। এছাড়া বাকি যে 3টা, এটা 151 ধারায় আছে, তাহলে খ উত্তর হবে। গণ উৎপাত সংগঠনের ক্ষেত্রে মামলা দায়ের করতে পারেন অ্যাটর্নি জেনারেল। দেওয়ানি মোকদ্দমায় চূড়ান্ত শুনানির পূর্বে কোনো পক্ষ, অর্থাৎ এক পক্ষর কথা বলা হচ্ছে, 2 পক্ষ না, সর্বোচ্চ কতবার? এখানে সর্বোচ্চ বলতে শুধুমাত্র খরচা ছাড়াকেই বোঝানো হচ্ছে, সময় পাবে 6 বার। সিপিসির 89(a) অর্থাৎ 89(a) ধারা অনুযায়ী মধ্যস্থতাকারী নিয়োগ হওয়ার কত দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করবে? মেডিয়েশন বা মধ্যস্থতার স্বাভাবিক সময় হচ্ছে 60 দিন, অতিরিক্ত 30 দিন সহ 90 দিন হয়, যেহেতু এখানে 90 দিন নেই, কোনো কনফিউশন নেই, উত্তর হবে ক। সিপিসি এর অর্ডার 12 রুল 6 অনুযায়ী জাজমেন্ট অন অ্যাডমিশনস কখন প্রদান করা যায়? লিখিত বর্ণনা দাখিলের পর, কারণ লিখিত বর্ণনাতেই কিন্তু অ্যাডমিট করে নেবে, স্বীকার করে নেবে কোনো বিষয়, তাই লিখিত বর্ণনা দাখিলের পরেই, তারপরে যে কোনো স্তরে হবে। অনেকেই হয়তো মামলার যে কোনো স্তরে অনেকে উত্তর করতে পারেন, কিন্তু লিখিত বর্ণনা দাখিলের আগে করার সুযোগ নেই, লিখিত বর্ণনা দাখিলের পরেই এটা সঠিক উত্তর হবে। লিভ ফর রিভিশন, এটা 115-তে আছে।
ধারা 14, 12, 13, 14 এগুলোতে নেই। একতরফা আদেশ সরাসরি রদরহিতের ক্ষেত্রে আদালত সর্বোচ্চ কত টাকা খরচা প্রদানের জন্য আদেশ দিতে পারে? 3000 টাকা। দ্য পেনাল কোড 1860 অনুসারে কয়টি উপায়ে হাউস ব্রেকিং এর অপরাধ সংগঠিত হতে পারে? 6 উপায়ে। অপরাধমূলক ভীতি প্রদর্শনের ক্ষেত্রে পেনাল কোড এর কোন ধারায় ভীতি প্রদর্শন কোন ধারায় আছে? 506 আছে, সংজ্ঞা আছে 505 আর 506 শাস্তি আছে। পেনাল কোড এর কোন ধারায় বেআইনি সমাবেশ আছে? 141 আছে, আনলফুল অ্যাসেম্বলি। 74 পেনাল কোড অনুসারে চুরি ড্যাশ সম্পত্তির সাথে সম্পর্কিত শুধুমাত্র অস্থাবর বা ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে। শুধুমাত্র অস্থাবর বা মুভেবল প্রপার্টির ক্ষেত্রে, স্থাবর সম্পত্তি ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে ঘ হবে। কোনো অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে। অবৈধ বাধাদানের ক্ষেত্রে বিনাশ্রম কারাদণ্ডের কথা উল্লেখ করা আছে, আমার নোটে হাইলাইট করা আছে, যারা আমার নোট নিয়েছেন তারা জানেন। পেনাল কোড অনুসারে কোন অপরাধে অর্থদণ্ডের সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ নাই? দাঙ্গাতে অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ নাই, বাকি 3টার ক্ষেত্রে পরিমাণ উল্লেখ আছে। মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত 326 ধারা, সর্বোচ্চ কারাদণ্ড 10 বছর। কারাদণ্ড 10 বছর। এখানে যাবজ্জীবন যদি থাকতো যাবজ্জীবন উত্তর হতো, কিন্তু এখানে যেহেতু যাবজ্জীবন নেই, কারাদণ্ডের কথা বলা হচ্ছে, তাই 10 বছর উত্তর হবে। 78 কোনো ব্যক্তি প্রতারণায় ব্যবহৃত হবে জেনে দলিল জাল করলে তার সর্বোচ্চ কারাদণ্ড 7 বছর। সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিষয়ভঙ্গের ক্ষেত্রে পেনাল কোড অনুযায়ী কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কি? যাবজ্জীবন। 409 আছে। কোন অপরাধের সর্বোচ্চ কারাদণ্ডের পরিমাণ বেশি? স্বেচ্ছাকৃত আঘাত। নিম্নের কোনটি দণ্ডনীয় নরহত্যা নয়? মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু 299 ধারায় আছে। পেনাল কোড অনুসারে মনুষ্যহরণ কত প্রকার? 2 প্রকার। মনুষ্যহরণ বলতে কিডন্যাপিংকে বোঝানো হচ্ছে, 2 প্রকার। আর পেনাল কোডের 97 ধারা অনুসারে কোন অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকবে? চুরির ক্ষেত্রে প্রতিরক্ষা। বৈচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দানের সর্বোচ্চ কারাদণ্ড 7 বছর, অর্থাৎ বিচারিক কার্যক্রমকে বৈচারিক কার্যক্রম বলছে। পেনাল কোড অনুসারে কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করলে তাকে অপহরণ অর্থাৎ অ্যাবডাকশন বলা হবে। মিথ্যা দলিল প্রস্তুতকরণের কয়টি উপায়ের কথা পেনাল কোডে আছে? 3টি উপায়ের কথা আছে। সম্পত্তি চোরাই জেনেও তা অসাধুভাবে দখলে রাখার অপরাধ বিষয়ে পেনাল কোডের 411 ধারায় আছে। 410 ধারায় স্টলেন প্রপার্টির সংজ্ঞা আছে এবং 411 ধারার বিষয় এটা। পেনাল কোড অনুসারে রাষ্ট্রদ্রোহ হলো সরকারের প্রতি বিদ্বেষ। দেওয়ানি মামলায় মিথ্যাভাবে অন্য কারো নাম ব্যবহারে কোনো স্বীকারোক্তি দিলে তার সর্বোচ্চ কারাদণ্ড 3 বছর হবে। পেনাল কোড অনুসারে কোনো পণ্য কোনো বিশেষ ব্যক্তির উৎপাদিত বলে বোঝাবার জন্য ব্যবহৃত চিহ্ন হচ্ছে ট্রেডমার্ক। 9 পেনাল স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর অর্থাৎ এসআর অ্যাক্টের 9 ধারা অনুসারে আনিত মোকদ্দমার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? বাদী সত্য প্রতিষ্ঠায় বারিত হবে। 9 ধারায় সত্যর কোনো কথা থাকে না, শুধু দখল বিদখল থাকে। 8 ধারায় সত্যর কথা বলা থাকে। এসআর অ্যাক্টের কোন ধারায় প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা আছে? এখানে প্রিভেন্টিভ কথাটা হবে। প্রিভেন্টিভ রিলিফ আছে 6 ধারায়। এসআর অ্যাক্টের 12 ধারা অনুসারে কতটি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ বা কার্য সম্পাদন করা যায়? 4 ক্ষেত্রে। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎ নয় যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গের দরুন ক্ষতিপূরণ যথেষ্ট হয়। XY এর অধীনে 2 বছর শিক্ষানবিশ আইনজীবী, আমরা জানি শিক্ষানবিশ আইনজীবী মাত্র 6 মাসের জন্য হওয়া যায়। 2 বছরের জন্য শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করবেন মর্মে চুক্তিবদ্ধ হন। তাহলে চুক্তিটি তার প্রকৃতির কারণে কিন্তু বাতিলযোগ্য হবে,
কারণ এই ধরনের চুক্তি আসলে বৈধ চুক্তি নয়, তাই বলবৎযোগ্য নয়। 96 হার্ডশিপ অর্থাৎ বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে, তাহলে বিবাদের জন্য হার্ডশিপ বা অত্যন্ত ক্লেশে জড়াবে এরকম পরিস্থিতি হলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। এই সংক্রান্ত ধারণা পাওয়া যায় 22 ধারার মধ্যে এসআর অ্যাক্টের। XY এর নিকট একটি জমি বিক্রয় করলো, উক্ত জমির উপর দিয়ে অন্যের চলাচলের অধিকার আছে জানা সত্ত্বেও X তা গোপন করে, তাহলে এইটা রদ করা যাবে, এই চুক্তিটি Y রদ করতে পারবে, কারণ রাস্তা চলাচলের কারণে সেই বিষয়টা গোপন করেছে, তাই এটা তার জন্যে দেখাচ্ছে যে প্রফিটেবল কোনো ডিল হচ্ছে না, তাই সে মানে সেটা রদ করতে পারবে। 98 XY এর নিকট একটি গরু বিক্রয়ের চুক্তি করেন, যা পালনে Y অস্বীকার করলে Y মামলা করেন, Y এর উপযুক্ত প্রতিকার ক্ষতিপূরণ দিলে হবে। এর আগে এই ধরনের প্রশ্ন আমরা পড়েছি যে গম বিক্রয় করতে চেয়েছিল 100 মণ, পরে গম দেয়নি, ক্ষতিপূরণ পাবে। গরু তার বিশেষ কোনো স্বতন্ত্র বিষয় না, তাই একটা গরু দেয়নি তো কি হয়েছে, ক্ষতিপূরণ পাবে। এসআর অ্যাক্টের কোন ধারা অনুসারে স্থাবর সম্পত্তির অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়? 21 ক্যাপিটাল A 21A ধারা অনুসারে বা 21 ক অনুসারে আমরা জানি। X যে জমির বৈধ দখলদার ওই জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যাতায়াতের অধিকার দাবি করে, X এর প্রতিকার কি? ঘোষণামূলক মোকদ্দমা করা 42 ধারায়। এটা 42 ধারার উদাহরণ থেকে হুবহু দিয়ে দেওয়া হয়েছে। তো এটা ছিল প্রশ্নের যে উত্তর, সেগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো যে এইটা রেফারেন্সগুলো অর্থাৎ তথ্যসূত্রগুলো কোথায়। আপনারা ভিডিওটি দেখছেন শহীদুল ল ক্লাসেস ইওর নেক্সট ডোর লয়ার এর সৌজন্যে। আমার অনলাইন কোচিং স্টুডেন্টদের অলরেডি আমি এই পিডিএফটা দিয়ে দিয়েছি। এবার কোশ্চেন সলিউশন শিটে এখানে সিপিসি 1 থেকে 20 পর্যন্ত, সাক্ষ্য আইন 21 থেকে 35 ছিল, বার কাউন্সিল ছিল 36 থেকে 40, তামাদি আইন 41 থেকে 50, সিপিসি 51 থেকে 70, দণ্ডবিধি 71 থেকে 90, এসআর অ্যাক্ট ছিল 91 থেকে 100। তো এখানে যে প্রশ্নগুলো ছিল, এখানে তথ্য অনুসারে 1 নম্বর প্রশ্ন আসছে 407 থেকে, 2 নম্বর 144, 3 নম্বর 32, 4 নম্বর 148, 5 নম্বর 81, 6 নম্বর 155, 7 নম্বর 494B, 8 নম্বর রেফারেন্স দরকার নেই, 9 নম্বর ধারা 345, 10 নম্বর 413, 11 ধারা 265E, 12 ধারা 260, 13 ধারা 242 ম্যাজিস্ট্রেট কোর্ট এবং 265D দায়রা জজে, 14তে ধারা 145-এর উপধারা 7 থেকে 15, ধারা 46 উপধারা 3, 16 ধারা 65, 17 পঞ্চম তফসিলের যে ওয়ারেন্ট WA বা গ্রেপ্তারি পরোয়ানার যে ফর্ম, সে ফর্ম থেকে এই প্রশ্নটা আসছে। পঞ্চম তফসিলে সিআরপিসির আমরা জানি ফর্মগুলো আছে, সেই WA ফর্ম থেকে এই প্রশ্নটা এসেছে। 17, 18 ধারা 9, 19 ধারা 33A, 20 ধারা 190, 21 এবার শুরু হয়ে গেল উন্নয়ন ধারা 95, 85, 22 ধারা 28, 23 কেস ল PLD 1975 সুপ্রিম কোর্ট পেজ 311 থেকে আসছে, এই কেস ল থেকে আসছে 23 নম্বর প্রশ্নটি। 24 ধারা 74 এবং 75 সাক্ষ্য আইনের, 25 ধারা 59, 26 নবম অধ্যায় থেকে আসছে বিষয়টি, 27 ধারা 3, 28 ধারা 121, 29 ধারা 167 এবং কেস ল আব্দুর রহিম AIR অল ইন্ডিয়া রিপোর্ট 1946 সালের এই রিপোর্টটি প্রিভি কাউন্সিল 82 পৃষ্ঠায় আছে। 30-এর 145, 31-এর 152, 32-এর যে প্রশ্নটি সেটা আসছে 103 ধারা থেকে সাক্ষ্য আইনের, 33, 115, 34, 154, 35 ধারা 62 এবং 63 থেকে আসছে, 36
11B সম্ভবত এখানে 11B অনুচ্ছেদ 11B হবে, ভুলক্রমে ধারা লিখে ফেলেছি। এটা হচ্ছে বার কাউন্সিল অর্ডার 11B অনুচ্ছেদ বা আর্টিকেল অনুসারে। 37 অধ্যায় 4 বিধি 7 আচরণবিধি। 38 অধ্যায় 3 আচরণবিধি 5। 39 অধ্যায় 2 বিধি 13। 40 অনুচ্ছেদ 28। 41 অনুচ্ছেদ 84। এই অনুচ্ছেদগুলো তামাদি আইনের, এই 41 থেকে শুরু হয়ে গেল তামাদি আইনের, তামাদি আইন বা দ্য লিমিটেশন অ্যাক্টের 84 আর্টিকেল। তারপরে 82 অনুচ্ছেদ 96 তামাদি আইনের। 43 ধারা 6 এবং অনুচ্ছেদ 103 113। 44 অনুচ্ছেদ 23। 45 অনুচ্ছেদ 168। 46 অনুচ্ছেদ 95। 47 অনুচ্ছেদ 93। 48 ধারা 8 তামাদি আইনের। 49 অনুচ্ছেদ 91। 50 ধারা 25 তামাদি আইনের। এরপরে আমরা 51 থেকে পাবো সিপিসি আদেশ 1 বিধি 8। 52 ধারা 115। 53 ধারা 152। 54 আদেশ 14 বিধি 1। 55 ধারা 24। 56 এটা আমার সংশয় আছে, কনফিউশন আছে, উত্তর গ বলেছি আমি, এটা কোথা থেকে কিভাবে আসছে বুঝতে পারছি না। 56 ধারা 2 এর উপধারা 12। 58 ধারা 32। 59 আদেশ 17 বিধি 1। 60 ধারা 9। 61 আদেশ 14 বিধি 5। 62 আদেশ 9 বিধি 13A। 63 আদেশ 11 বিধি 1। 64 ধারা 151। 65 ধারা 91। 66 আদেশ 17 বিধি 1 থেকে আসছে। 67 ধারা 89A। 68 আদেশ 12 বিধি 6। 69 ধারা 115। 70 আদেশ 9 বিধি 13A। 71 ধারা 445। এটা শুরু হয়ে গেল আরেকটি আইন। 71 থেকে আমরা দণ্ডবিধির ধারা 445। 72 ধারা 506। 73 ধারা 141। 74 ধারা 78 378। 75 ধারা 341। 76 ধারা 147 দণ্ডবিধির। 77 ধারা 326। 78 ধারা 468। 79 ধারা 409। 80-তে 4টা ধারা জানতে হবে, 143, 341, 323 এবং 426। 81 ধারা 299। 82 ধারা 359। 83 ধারা 97 থেকে আসছে প্রশ্নটি। 84 ধারা 193 থেকে আসছে। 85 নম্বর প্রশ্ন ধারা 362 থেকে আসছে। 86 নম্বর প্রশ্ন ধারা 464 থেকে আসছে। 87 নম্বর প্রশ্ন ধারা 411 থেকে আসছে। 88 নম্বর প্রশ্ন ধারা 124A থেকে এসেছে। 89 ধারা 205 থেকে এসেছে। 90 ধারা 478 থেকে এসেছে। এরপরে এসআর অ্যাক্টের 91 প্রশ্ন থেকে শুরু হয়েছে। ধারা 9, 92 ধারা 6, 93 ধারা 12, 94 ধারা 21, 95 ধারা 21, 96 ধারা 22-এর উপধারা 2-এ আছে। 97 ধারা 35, 98 ধারা 19, 99 ধারা 21 ক্যাপিটাল এ এবং 100 ধারা এসআর অ্যাক্টের 42 থেকে এসেছে। তো আমার যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমি অলরেডি 1 ঘন্টা আগেই তারা সঙ্গে সঙ্গে প্রশ্ন পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, আমি তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে সলিউশন করে দিয়েছি এবং এইভাবে আমি রেফারেন্স সহ তথ্যসূত্র সহ কিন্তু তাদেরকে এই পিডিএফটা দিয়েছি। আমি এটা জুম কমিয়ে দিচ্ছি, প্রয়োজনে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এই অংশটুকু স্ক্রিনশট নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এই যে প্রশ্ন
এই প্রশ্নগুলো আপনাদের স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা এই ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড দেখে দেখে আপনারা এগুলো সিদ্ধান্ত নিতে পারবেন কী অবস্থায় আছে। এরপরে দ্বিতীয় পেজ, এরপরে তৃতীয় পেজ এবং শেষে এই যে সলিউশন, আপনার স্ক্রিনশট নিতেও পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নের মান ভালো হয়েছে, প্রশ্ন কঠিন হয়নি আমার দৃষ্টিতে, কারণ খুব অল্প সময়ের মধ্যেই আমি সলিউশনটা করে ফেলতে পেরেছি। টাইপ করতে এবং ভিডিওটা রেকর্ড করে এবং এডিট করতে আপনাদের আপলোড দিতে একটু সময় লাগলো, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। খুব শীঘ্রই লিখিত পরীক্ষার্থীদের করণীয় কিভাবে প্রস্তুতি নেবেন, কারণ ডিসেম্বরের 22 তারিখে লিখিত পরীক্ষা শুরু হবে, সেই প্রস্তুতি বিষয়ক ভিডিও আসবে। এবং যারা আমার লিখিত ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তারা অ্যাডমিশন নিতে পারবেন। আমার ভিডিওতে দেখানো যে হোয়াটসঅ্যাপ নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন লিখিত ব্যাচের। তো সবার জন্য শুভকামনা, আশা করি পাস করবেন এবং লিখিত ব্যাচে দেখা হচ্ছে। লিখিত ভিডিওর জন্য আপনাদের আগাম আহ্বান থাকলো ভিডিও দেখার জন্য।